রামনগর বিধানসভায় কারা জিতবে, কোন পক্ষ এগিয়ে বলে আপনার মনে হচ্ছে? এবং সারা বাংলায় যা চিত্র, তাতে বাংলায় তো মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের সুপ্রিয় মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূলই জিতবে। তবে রামনগরটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমাদের মধ্যে যা সমস্যা তৈরি হয়েছে তাতে এই মুহূর্তে বলা সম্ভব নয় কোন দিকে যাবে আর কি। কিন্তু এখানে তো সেটা নয়, বরাবরই একই থাকবে নাকি? আপনি রামনগর মানুষ হিসেবে আপনি কি চাইবেন না রামনগর লোক এখানকার নির্বাচন? তাহলে আপনি বলুন, আপনার আপনার মতে ভূমিপুত্র হিসেবে বা যোগ্য প্রার্থী হিসেবে কার প্রার্থী হওয়া উচিত রামনগর বিধানসভায়? না, আমি সেটা দল ঠিক করে নেবে, সেটা দল দেখে নেবে কাকে কাকে দিলে ভালো হবে। দল তো নিশ্চয়ই দেখছে, এখানে দলের সমস্ত নেতৃত্বদের চোখ আছে এখানে, তারা দেখছেন। যাতায়াতের পথে নোংরা গন্ধ দুর্গন্ধে সবাই নাকে হাত চাপা দিয়ে ওইটুকু জায়গা পেরিয়ে যায়। তো এই ব্যাপারে কি বলবেন? যে এটা আমি ব্লকে বহুবার মিটিয়ে বলিস, আমাদের ব্লকে যখন ডেভেলপমেন্ট হয়েছে বহুবার এই কথাটা বলেছি। এইভাবে একটা খাল আছে, একটা সুন্দর খাল, যে খালে লোকে মাছ ধরতো, লোকে স্নান করতো, সেই খালে লোকে এখন নামতে পারে না। রামনগর মার্কেট যত নোংরা, যত প্লাস্টিক সব সেখানে ফেলা আছে, তো তোলার ব্যবস্থা হচ্ছে না। আমি ব্লকে বলে টাকা দিয়ে দরকার ব্লক থেকে পরিষ্কার করা হোক, সেটা তারা করছেন না। তো না করলে ড্রেনের সমস্যা রামনগরে একটু ভারী বৃষ্টি হয়ে গেলে দোকান ঘরের মধ্যে, যারা রাস্তার ধারে যেসব দোকান ঘর আছে সেই ঘরের মধ্যে এক হাঁটু করে জল ঢুকে যায়। এটা দেখুন, একটা আমি যে বলি একটা পুজো হয়, একটা এত বড় একটা জনবহুল এলাকা, সেখানে একটা মাস্টারের মধ্যে একটা পুজো করা হয় একদম। সেই পুজোতে কত লোকের সমস্যা হয় তারা বুঝতে পারেন না, যে যারা করছেন। আমরা তো পুজো করি একটা, আমি কিন্তু লোকের ক্ষতি করে অসুবিধা করে কিন্তু এই আনন্দ করতে আমরা চাই না। পুজো তো সবাই করতে, আমরা ধর্মীয় মানুষ, আমরা হিন্দু মানুষ, পুজো টুজো করা উচিত, করবো আমরা। কিন্তু এমনভাবে করবো যাতে কারোর সমস্যা না হয়, কারোর অসুবিধা না হয়। সেগুলো বোঝাবেন কে, কাজ বোঝাবেন? বলতে গেলে আমরা খারাপ, এই যে বলছি এতে কত সমালোচনা হবে, আমার কোনো হেলদোল নেই। না, ওনারা কি প্রকৃত চিত্রটা বর্তমানে কি অবস্থা, বিরোধটা নিয়ে, ওই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল জানেন? সবাই জানেন, সবাই জানেন, কেউ জানেন না মনে, প্রত্যেকে জানেন। রামনগরের অবস্থা কি, চোখটা তো সবার রামনগর, কারণ দীঘা, দীঘা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর এখন। আগে বিধানচন্দ্র রায় দীঘার মানুষ ছিল দীঘাটা, এখন আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর দীঘা আর কি। তো দীঘায় পাশে এত ঘটনা, দীঘার সঙ্গে যুক্ত ঘটনা ঘটছে, জানবেন না? সবাই জানছেন এটা, কিন্তু ওরা কিছু করছেন না। হয়তো করবেন কোনদিন, হয়তো দেখুন এমন সময় করবেন তখন হয়তো আর কিছু নেই, আর শেষ হয়ে যাচ্ছে। নমস্কার, পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের আজকের আড্ডায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সুশান্ত পাত্র, যিনি একাধারে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সমাজসেবী। নমস্কার সুশান্ত বাবু, আপনাকে পাবলিক আড্ডায় স্বাগত। সুশান্ত বাবু, আপনাকে আজকে আমরা আমাদের পাবলিক আড্ডায় ডেকে এনেছি। আপনি তৃণমূল রাজনীতি দীর্ঘদিন ধরে করছেন, তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হিসেবে। সামনে আসছে আমাদের 2026-এর বিধানসভা ভোট। রামনগর বিধানসভায় কারা জিতবে, কোন পক্ষ এগিয়ে বলে আপনার মনে হচ্ছে? এবং সারা বাংলায় যা চিত্র, তাতে বাংলায় তো মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের সুপ্রিয় মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূলই জিতবে। তবে রামনগরটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমাদের মধ্যে যা সমস্যা তৈরি হয়েছে তাতে এই মুহূর্তে বলা সম্ভব নয় কোন দিকে যাবে আর কি। তবে রামনগরটা ডানপন্থী এলাকা, সবাই জানেন যে রামনগরের মানুষ সবসময় ডানপন্থীদের পছন্দ করেন। তো ইদানিংকালে কিছু পার্টির মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তা দুটো ভাগে ভাগ হয়েছে পার্টিটা আর কি। তো তাতে যদি সমন্বয় না হয়, যদি আমাদের মধ্যে যদি সমঝোতা না হয়, তাহলে কিন্তু বেশিটা হয়তো আমাদের হাতছাড়া হয়ে পারে। গত লোকসভা নির্বাচনে এই জায়গায় বিজেপি এগিয়েছিল 10,000, কাছাকাছি 10,000-এর ভোটে। তো এবারে আপনাদের মধ্যে যে বিরোধটা আছে, ওই বিরোধটা যেটা বলছেন, ওটা যদি ঠিকঠাক সমাধান না হয়, আপনারা যদি একজোট না হন, তাহলে এই জায়গায় বিজেপির জেতার সম্ভাবনা, এই কথা বলছেন নাকি বামফ্রন্টের, মানে আরেকজন প্রতিপক্ষ দল আর কি, হয় বিজেপি না হলে বামফ্রন্ট, যে কেউ জিততে পারে, এটা আপনার বক্তব্য, যদি আপনাদের মধ্যে এই মতের অমিলের সমাধান না হয়? কোন ইস্যুটা সবচেয়ে বড় ফ্যাক্টর হবে, দলীয় ইস্যু
ব্যক্তিগত ইমেজ নাকি সংগঠনের? না, এখানে দলীয় ইস্যু নয় কিছু। দলীয় তো দল যেভাবে কাজ করছে তাতে মানুষ ডানপন্থীর পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। তবে এখন ব্যক্তিগত ইস্যুটা সবচেয়ে বড় দাঁড়িয়েছে রামনগরের। যাকে আমরা দীর্ঘদিন ধরে বিধায়ক হিসাবে দেখে আসছিলাম, তিনি এই মুহূর্তে সেই হিসাবে আর আমাদের কাছে নেই, মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা কমছে আস্তে আস্তে। তো দল যদি দায়িত্ব নেন তাহলে কিন্তু হয়তো আমরা সেটা আবার পুনরুদ্ধার করে দিতে পারবো। বিধায়ক অখিল গিরি, তার বিরুদ্ধে এই যে কথাটা আপনি বললেন যে তার মানসিকতা বা তার চিন্তা ভাবনার সঙ্গে আপনারা মতের মিল হচ্ছে না, এই জিনিসটা এই এলাকায় কতজনের মধ্যে কত মানুষ এইভাবে ভাবছেন বলে আপনার মনে হয়? আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা আমাদের মানে বাইক মিছিল আমরা করেছি, মোটর বাইকে র্যালি করেছি। সেটা আমাদের বিধায়ককে বাদ দিয়ে হয়েছিল। তাদের, যেহেতু তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় আসেনি, যে দলীয় কর্মসূচি আমরা করেছিলাম, তো সেখানে আমরা প্রায় 7,000 মোটর বাইকে আমরা রাস্তায় নামিয়েছিলাম। তার মানে বুঝে নিতে হবে যে কি অবস্থা আছে, দল কোন দিকে আছে, এটা তো মানুষ কোন দিকে আছে রামনগরের মানুষ বুঝে নিয়েছে। আচ্ছা, এই যে ভূমিপুত্র বনাম বহিরাগত, এই যে আপনাদের বিরোধ, রাজনৈতিক বিরোধ, যেটা ভোটাররা এটাকে গুরুত্ব দিচ্ছেন নাকি এটা মিডিয়ার বয়ান, নাকি আপনাদের মতো কিছু রাজনৈতিক নেতার বক্তব্য, কি মনে করেন? দেখুন, ভোটটা হতে কিছু কয়েকটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আমাদের দলের এত একনিষ্ঠ যারা কর্মী, সেটা একটা অংশ। একটা হচ্ছে বিরোধী একটা অংশ। একটা হচ্ছে ফ্লোটিং ভোটার, যারা হচ্ছে যেদিকে ভালো লাগে সেদিকে যায় আর কি। তো এখানে আহ, যে ইস্যুটা হচ্ছে, দেখা যাচ্ছে ফ্লোটিং ভোটারদের মধ্যে মধ্যে একটা এফেক্ট তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে যে আমরা যাবো কোন দিকে। কারণ যারা জনসেবা করে, মানুষের পাশে থাকে, তাদের সঙ্গে মানুষ যেতে চায়। তার মধ্যে দলটা বড় ইস্যু একটা আছে। এবারে সেই সব লোক যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা কাজ না করে, যেমন লোকসভায় হলো, যে একটা অংশ কাজ করলো না, সেখানে আমাদের প্রার্থী অনেক ভোটে হেরে গেল। তো এবার যদি সেই একটা উল্টোটা হয়, তাহলে যা হওয়ার লোকসভা হয়েছে তাই হবে। আচ্ছা, বিধায়ক হিসাবে আমাদের অখিলগিরির উন্নয়ন বা তার কাজ, মানুষের সাথে যোগাযোগ, এগুলোর থেকে ভূমিপুত্র ইস্যুটাই কি বড় হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, কাজ কি হচ্ছে না হচ্ছে সবাই দেখছে, সবাই জানছে। আমি অন্তত পঞ্চায়েত প্রধান হিসাবে আমি যতটুকু দেখছি বা আগে দেখে এসেছি, আহ, সেক্ষেত্রে যারা স্থানীয় স্তরে থাকে, একদম নিচু স্তরের কর্মীরা বা যারা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, যারা পঞ্চায়েত সঙ্গে যুক্ত, তারাই কাজ করে। তার বাইরে উপরে যারা আছেন তাদের বলছেন, তারা কিন্তু তেমন কিছু একটা কাজ করে বলে আমাদের আহ, মনে নেই বা দেখতে পাই না চোখে। আমরা যারা নিচু তলায় নেতৃত্ব দিই, তারাই আমরা বিভিন্ন দপ্তর থেকে কাজ উদ্ধার করে কাজ এনে লোকের কাছে কাজ করে দিই। আর মমতা ব্যানার্জি ঘোষিত প্রকল্প যেগুলো আছে পঞ্চায়েতের মাধ্যমে বা অন্যান্য দপ্তর থেকে আছে, সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে কাজ হচ্ছে। তো সেখানে কোনো বিধায়কের যে কাজটা কোথায় হয়, সেটা আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না। আমাদের কাছে আজ পর্যন্ত পৌঁছায়নি কিছু। মানে বিধায়কের মাধ্যমে কাজ হচ্ছে, এটা আপনি বলছেন যে এটা আপনার কাছে ক্লিয়ার নয়? না, এটা আমাদের না জানালে যা হয়। বিধায়কের কাজটা ওনার প্রজেক্টটা, প্রপোজালগুলো জমা দিবেন ডিএম অফিসে। ডিএম অফিস ওটা বিডিও অফিসে, ব্লক সেটা কার্যকরী করবে। কিন্তু ব্লকের সঙ্গে তো আমাদের পঞ্চায়েতের সঙ্গে কোনো মানে ইয়ে নেই, মানে ওরা জানায় না আমাদের কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কি টেন্ডার হচ্ছে, কোথায়। এবং আমি তো আমার 3 বছরের পঞ্চায়েত হয়ে গেল আজকে। তো আমাদের এলাকায় কোথায় কাজ করেছে, আমার একটা শুধু খাদারবাটা কাজ ছাড়া আমি কোথাও কাজ দেখতে পাই, তাও মাত্র 2 লাখ টাকার একটা কাজ পেয়েছি 3 বছর। তার মানে কতটা কাজ হয়েছে তো আমি নিজে টের পাচ্ছি। আমি কয়েকটা উদাহরণ দেব। রুকবানুর রহমান, পার্ক সার্কাস, তিনি চাপড়া থেকে 3বার নির্বাচিত হয়েছেন। সোহম চণ্ডীপুরে গিয়ে নির্বাচিত হয়েছেন। ফিরোজা বিবির নন্দীগ্রামের কিন্তু পাঁশকুড়া থেকে জিতেছেন। আচ্ছা, ইনারা যে এই অন্য জায়গায় গিয়ে গেছেন, ওনারা তো কেউই ভূমিপুত্র নন, কিন্তু ওনাদের কাজ দিয়ে ওনারা প্রত্যেকবার বারবার ভোটে জিতেছেন। অখিলগিরির ক্ষেত্রে আপত্তি কেন? না না, আপত্তি তো থাকার কারণ ছিল না, কিন্তু আপত্তি তিনি তৈরি করে দিয়েছেন। আমাদের যদি পঞ্চায়েত নির্বাচন ধরে আসি, যেমন এই গত পঞ্চায়েত নির্বাচন গেল, সেখানে মূলত পঞ্চায়েতের প্রার্থী ঠিক হয় একদম বুথ স্তরে কর্মীরা বসে ঠিক করেন কাকে আমরা ভোট দিব আর কি, কাকে করলে আমাদের তারা, সে আমাদের গ্রামে কাজ করবে বা আমাদের সঙ্গে মানুষের কাজ করবে। সেখানে যদি সেই একদম তৃণমূল স্তরের লোককে যদি গুরুত্ব না দেওয়া হয়, যার জন্য এই বিক্ষোভটা তৈরি হলো সেখান থেকে। এবং সেখানে আপনি দেখেছেন যে আমি রাজনীতি করি বা আমি রাজনীতি নেতা, আমার ছেলেকে আমি
যাবো তার আগে আমার ছেলেকে সেখানে বসিয়ে দিয়ে যাবো, এটা কি সবাই মেনে নেবে? রামনগরে কি তাহলে মানুষ নেই, কেউ নেই? রামনগরে হলে বরাবরই এই লোকের ভাড়াটা এনে এখানে চলবে নাকি? আর ভিআইপির কথা বলছেন বা অন্যান্য এমএলএ কথা বলছেন, সেসব ক্ষেত্রে আলাদা কেস। কিন্তু এখানে তো সেটা নয়, বরাবরই কি একই থাকবে নাকি? আপনি রামনগর মানুষ হিসেবে আপনি কি চাইবেন না রামনগর লোক এখানকার নির্বাচন? তাহলে আপনি বলুন, আপনার আপনার মতে ভূমিপুত্র হিসেবে বা যোগ্য প্রার্থী হিসেবে কার প্রার্থী হওয়া উচিত রামনগর বিধানসভায়? না, আমি সেটা দল ঠিক করে নেবে, সেটা দল দেখে নেবে কাকে কাকে দিলে ভালো হবে। দল তো নিশ্চয়ই দেখছে, এখানে দলের সমস্ত নেতৃত্বদের চোখ আছে এখানে, তারা দেখছেন যে দলে কাকে প্রার্থী করলে এখানে সুবিধা হবে। দল দেখবে, সেটা সেটা আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত কি বিরোধ অব্যাহত এখনো চলছে? বিরোধ কিছু নেই, আমাদের মনের মানে দেখা হলে কথাবার্তা সবার সঙ্গে হচ্ছে, কিন্তু নীতিগতভাবে বিরোধ চলছে আমাদের মধ্যে। যদি আমি এটি আমার একটা পঞ্চায়েত বলি, এই পঞ্চায়েতে আমরা বুথ স্তর থেকে বসে বুথের সভাপতি আবার ঠিক করি, আমাদের বুথের কর্মীরা ঠিক করে, আবার সেই সভাপতিরা আবার অঞ্চলে কর্মী সভাপতি ঠিক করে, আবার তারাই আবার ব্লকে ঠিক করে, নেতৃত্ব ঠিক করে। এবার আমি যদি উপর থেকে মঞ্চে গিয়ে ঘোষণা করলাম এই আজকে অমুক গ্রামের সভাপতি পাল্টে আরেকজন করে দেওয়া, সেটা কি কর্মীরা, যে কর্মীরা সেই সভাপতি করেছে সেই কর্মীরা মেনে নিতে পারবে নাকি? পারবেন না। তো আপনি হলে পারবেন না, কেউ পারবে না এটাকে। সেই জন্য উপরে চাপিয়ে দেওয়া নীতিটাকে, আমাদের দলটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল স্তর থেকে বক্তব্য উঠে আসবে, তাদের ডিমান্ডটা সেখানে তাদের নির্বাচন ওদের মতামত, নির্বাচনে ওদের যদি মতামত আবার চাপিয়ে দেওয়ার আইন চলে আসে তখন তো বিক্ষোভটা শুরু হয়েছে, সেখান থেকে তো বিক্ষোভ শুরু আমাদের। তো ঠিক আছে, আমাদের এই আলোচনায় আপনি একজন না কয়েকজনের নাম বলুন যে ইনারা হতে পারতেন, ইনি হতে পারতেন, ইনি হতে না, পারতেন। ওইটা আমার বলা ঠিক নয় আমাদের, এটা দল ঠিক করবেন, দল যাকে ভালো মনে করবে তাকে ঠিক করবে, আমি কারোর নাম বলতে পারবো না। তবে আমি একজনকে পছন্দ করেছিলাম, একটা নাম সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের দেশ পাবলিশারের যিনি কর্ণধার সুধাংশু শেখর দে। দেব, ওনার কথা আমি বলেছিলাম, এখনো সেটা বলছি, তাকে দিলে আমার মনে হয় বিরোধটা হয়তো মিটে যাবে, যেহেতু স্থানীয় স্তরের মানুষ এবং তার সঙ্গে দলের উপর মহলের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং তিনি সজ্জন ব্যক্তি, বড় ব্যবসায়ী একজন, তাকে দিলে মনে হয় আমার রামনগরটা হয়তো আবার ঠিক জায়গায় চলে আসবে। রামনগর বাজার, রামনগর স্ট্যান্ড, এটা বড্ড আগোছালো, বড্ড নোংরা, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যানজট তো একদম নিয়মিত ব্যাপার। যেহেতু শাসক দল আপনারা, তো আপনাদের কি মনে হয় না যে এই জিনিসটাকে আরো পরিচ্ছন্ন, আরো সুন্দর, আরো ভালো করা যেত? দেখুন, আমরা দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এসে কাজ করেন না, তিনি নির্দেশ দিতেন, তিনি যেভাবে প্ল্যান দিয়ে পাঠান সেভাবে আমরা কার্যকর করাই। ওখান দীঘাতে আমরা দাঁড়িয়ে থেকে সবসময় কাজ করে আছি। এখানে যারা নেতৃত্ব তাদের উচিত ছিল এটা করা, এবং আমরাও সবাই ভুক্তভোগী। দীঘা, আমরা যখন কলকাতা থেকে দীঘা আসছি বা দীঘা থেকে কলকাতায় যাচ্ছি, তখন এই রামনগর থেকে বালিসাই পর্যন্ত আমাদের খুব নাজেহাল, মানে 30 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা মিনিমাম সময় লাগে, সেখানে হয়তো 20 মিনিট থেকে 25 মিনিট পাওয়ার কথা, সেখানে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এখানকার যারা নেতৃত্ব, এখন আমার কথা হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে, ঠিক আছে, কিন্তু সবার ভালোটা দেখতে হবে, যেখানে অধিকাংশ লোকের ভালো সেটা তাকে দেখতে হবে। এদের জন্য পুনর্বাসন একটা ব্যবস্থা করা উচিত ছিল, বা যার যেখানে হয়েছে বা বাইরেটা সেখানে তাদের বসিয়ে দেওয়া দরকার ছিল। তারা সেখানে দোকান নিচ্ছে, আবার এখানে এসে বসছে। যারা এই বাজার কমিটি দেখছে বা নেতৃত্ব যারা দিচ্ছে না, তাদের উচিত ছিল এটা দেখে ঠিক করে অন্তত বাইরেটাকে যানজট মুক্ত করা বা রাস্তাটা ক্লিয়ার করা, তাহলে দেখতে শুনতে লাগতো। এদের সদিচ্ছা অভাব, যার জন্য হচ্ছে। আবর্জনা ফেলার জায়গা হিসাবে রামনগর ব্রিজের পাশের জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে, এবং যাতায়াতের পথে নোংরা গন্ধ দুর্গন্ধে সবাই নাকে হাত চাপা দিয়ে ওইটুকু জায়গা পেরিয়ে যায়। তো এই ব্যাপারে কি বলবেন? যে এটা আমি ব্লকে বহুবার মিটিয়ে বলেছি, আমাদের ব্লকে যখন ডেভেলপমেন্ট হয়েছে বহুবার এই কথাটা বলেছি, এইভাবে একটা খাল আছে, একটা সুন্দর খাল, যে খালে লোকে মাছ ধরতো, লোকে স্নান করতো, সেই খালে লোকে এখন নামতে পারে না। রামনগর মার্কেট যত নোংরা, যত প্লাস্টিক সব সেখানে ফেলা আছে, তো তোলার ব্যবস্থা হচ্ছে না। আমি ব্লকে বলে টাকা দিয়ে দরকার ব্লক থেকে পরিষ্কার করা হোক, সেটা তারা করছেন না। তো না করলে ড্রেনের সমস্যা রামনগরে একটু ভারী বৃষ্টি হয়ে গেলে দোকান ঘরের মধ্যে, যারা রাস্তার ধারে যেসব দোকান ঘর আছে, সেই ঘরের মধ্যে 1 হাঁটু করে জল ঢুকে যায়। জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, বা ড্রেনটা নিয়মিতভাবে সেভাবে পরিষ্কার করা হয় না। নিয়মিত পরিষ্কার করা হয় না, এটা আমরা আমাদের জন্য, নিজেদের জন্য দোষ, আমরা নিজেরাই দোষী আর কি। আমাদের যারা আমরা ব্যবসা করছি, দোকান করছি, আমরা সারাদিন যা ব্যবসা করলাম, যা নোংরা থাকলো সব ঝাঁটিয়ে আমি একটা জায়গা ফেলে দিলাম, যেখান থেকে সেই জলটা গিয়ে, যদি জল ঢালা হয় সেই জলটা গিয়ে
নোংরা সহ একদম ড্রেনে পড়ে গেল। হ্যাঁ, ভ্যাট নেই, একটাও তো ভ্যাট নেই যে যে নোংরাটা এইখানটা ফেলবে। নোংরা তো বেরোবে, প্রত্যেকটা ব্যবসায়িক দোকান থেকে তো নোংরা বেরোবে, আবর্জনা বেরোবে, একটা ভ্যাট থাকতে হবে, তাতেও তারা ফেলতে পারতো, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। না, তার জন্য একটা বাজার আছে, বাজার কমিটি আছে, বাজার ব্যবসা সমিতি, ওদেরও উদ্যোগ নেওয়া উচিত। সব তো সরকার করতে পারবে না, তবুও সরকারি পক্ষে এরা এগুলো করা দরকার ছিল। যেমন দীঘাতে করা হয়েছে, দীঘাতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক ভ্যাট করা আছে, প্রত্যেক, তাও লোকে ফেলে না, অনেক দেখুন রাস্তাঘাট ফেলে দিয়ে যাচ্ছে। আমরা পঞ্চায়েত থেকে প্রত্যেক বাড়ি বাড়ি নোংরা তুলছি এবং মার্কেট থেকেও তুলছি, যাতে করে রাস্তাঘাটে নোংরা কেউ না ফেলে, বা প্লাস্টিক বলতে যাতে নাল নর্দম না যায়। আপনি হয়তো দেখবেন সমুদ্রে এই যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিচ্ছি, এখন ড্রেনের মধ্যে যাচ্ছে, ড্রেন থেকে যাচ্ছে খাল, খাল থেকে যাচ্ছে সমুদ্রে, সমুদ্র থেকে বেশ কিছু দূরে চলে যাবেন, বিরাট একটা জায়গা জুড়ে প্লাস্টিকের চাই হয়ে যায়, মানে ঘুরছে আর কি। সেখানে মাছ খাচ্ছে, মাছ মরে যাচ্ছে, মাছের প্রজনন হতে পারছে না, সমুদ্র পলিউশন হচ্ছে, সমস্ত এলাকা দূষণ হচ্ছে। এটা তো মানুষই তৈরি করছে এটা। আর প্রশাসন কিছু ক্ষেত্রে তো ব্যর্থতা রয়েছে, যেমন এই রামনগর এক পঞ্চায়েত সমিতি রয়েছে, তাদেরকে আমি বারে বারে বলেছি, আমি যেহেতু প্রধান, আমার তো বেশি আর বলা যায় না, তবু আমি যখনই আছি অন্তত এই পরিবেশ নিয়ে বেশি আমি কথা বলি। আগে আমি দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য কর্মদক্ষ ছিলাম 10 বছর, তো 10 বছরই গলা ফাটিয়েছি, কিন্তু কোনো কাজ হয় তো না। মানুষের মনে এই সচেতনতা বাড়ানোর জন্য যে একটা প্রচারের দরকার, সেইভাবে তো না, প্রচার কিছু হয়, তো হয়নি। প্রচার হচ্ছে সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে। আমরা যতগুলো সংসদ মিটিং হয় বা যে যে মিটিং হয়, সব মিটিং আমরা কিন্তু বলি, অন্তত পরিচ্ছন্নতা নিয়ে অন্তত মূল আমাদের, যেমন ডেঙ্গু যাতে না হয়, যাতে ড্রেনে কোথাও জল জমা না থাকে, কোথাও 7 দিনের বেশি জল জমা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জল জমা না থাকে, এগুলো আমরা সবসময় বলছি। আমাদের যে ভিভিডি টিম আছে, ওরা কন্টিনিউ বাড়ি বাড়ি ঘুরছে, যাতে করে কোথাও আবর্জনা জমা না থাকে, জল জমা না থাকে। এগুলো কিন্তু সরকারি পক্ষ থেকে সব আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যদি বিশেষ রামনগর বাজারে দেখছি, এটা কিন্তু এদের একটা ব্যর্থতা আছে, এটা আমি স্বীকার করছি, যে এরা কিন্তু একটা সদিচ্ছার অভাব আর কি। কিন্তু আপনি কি জানেন আমাদের রামনগরের যে ড্রেনটা, এই ড্রেনটা ঠিক বিজ্ঞান ভিত্তিক প্ল্যানিং এ তৈরি হয়নি। আমাদের ব্রিজ খাল হচ্ছে ও সাইডে পূর্ব দিকে, কিন্তু আমাদের ড্রেনের জল গড়ায় এদিকে। এদিক সেটা দিয়ে, কেমন হয়? হ্যাঁ, কি বলছি, আমাদের খালে ফেলা হয় তাহলে কিভাবে? ওই খালে ফেলায় নাকি? না, এপাশে নিয়ে গিয়ে রাস্তা ফুটো করে তলা দিয়ে গিয়ে ওপাশে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে খালে ফেলা হয়। মানে একটু ঘুরিয়ে নাক দেখা। অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি একটি ড্রেন, যেটা একটা জ্যাম হয়ে যাবে। কারা বানিয়েছে ড্রেনটা? বানিয়েছে এটা অনেক আগে, এটা বামফ্রন্ট পঞ্চায়েত সমিতি, বামফ্রন্টের সব। আমলো। তাহলে এই ড্রেনটা ভাই, এখন তো এই ড্রেনটা থাকবে না, রাস্তা হলে তো কেটে যাবে ড্রেনটা। নতুন করে প্ল্যানিং করে করতে হবে। ড্রেন না করলে তো এখন যানজটে জল নিকাশি সমস্যা চারিদিকে, মানে না, রাস্তা আর তো হওয়ার সম্ভাবনা নেই, কেননা রাস্তা আমরা বাইপাস যদি ওপাশ দিয়ে হয়ে যায়, এই রাস্তা তো আর নতুন করে আর না না না, হবে। কে বলেছে হবে? চড়া হবে এই হ্যাঁ, রাস্তা? চড়া মানে যেটা দেওয়া হয়ে আছে একই রকম হবে, হবে যেটা। যত স্টেট হাইওয়ে বলেন, এনএইচ বলুন, সবাইকে চড়া করতে হবে রাস্তা। নাহলে শুধু ওইটা হয়ে গেলে তো ওটা দীঘার জন্য করা হচ্ছে, মানে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ওটা, মানে উড়িষ্যা টুড়িষ্যা একদম বোম্বে টম্বে যেতে পারবে। কিন্তু তার সঙ্গে যেগুলো এনএইচ এর মধ্যে আছে, সেগুলোও কিন্তু কাজ হচ্ছে, সেগুলো টাকা বরাদ্দ হচ্ছে, দীঘাতে কাজ হচ্ছে, তো কাজ হয়ে আসবে। আচ্ছা, এই রামনগর হবে এটা কাজ, আমি কালকেও কথা বলেছি, রামনগরের কাজ হবে। তবে সমস্যা কি, স্থানীয় মানুষ একটু সাহায্য করে না, বা স্থানীয় প্রশাসনও সাহায্য করে না, যে এনএইচ যখন হবে রাস্তাঘাট চড়া করতে হবে, সরিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু করছে না। এবং আজকে আমাদের দীঘাতে ওই হনুমান মন্দির ছিল, ওটা রাস্তা বুক করে দিয়েছে। আমি এসে বললাম যে ঠিক আছে, তাহলে বললাম সরিয়ে নিতে, সরিয়ে না, নাহলে ভেঙে দেবো। ওরা সরিয়ে নিয়েছে, গেল না, আসলে ওটা আমরা যেসব ভেঙে দিতাম। তো মানুষের অসুবিধা হবে, একটা মন্দির মসজিদ করতে গিয়ে যদি রাস্তা বুক করে ফেলেন, কিন্তু অন্যায় কাজ করেন। আমি ধর্মীয় মানুষ, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু আমি যখন ধর্ম করব, আমার ঘরেই করি না, আমার নিজের জায়গায় করি, আমি কেন সরকারি জায়গায় লোকে অসুবিধা করে সেখানে করতে যাবো? এগুলো আমি কিন্তু আমার এতে বাতে বিয়োগ বাতে বটে। তো সেই জন্য বলেছিলাম যে যদি সম্ভব যদি না করে, আমি দাঁড়িয়ে থাকবো, কাজ হবে সেখানে, সেখানে আমি সরিয়ে নিয়ে চলে করছি। তো এরকম তো লোক দরকার এখানে। যদি কেউ না আছে, একটা দোকানদার জোর করে বসে আছে, তার তো পেছনে ঘর আছে, তার ব্যবসা করার জায়গা রয়েছে, কিন্তু সে সামনে এসে বসে আছে। ভাই তুই সরে, তার নিজের ঘরে কি বস, সেটা হবে না, সে সামনে বসতে থাকে। একে সংকীর্ণ রাস্তা, হ্যাঁ। যানজট নিয়মিত, তারপরে রাস্তার ওপর দোকান, এটা নিয়মিতভাবে দেখার পরেও স্থানীয় নেতৃত্ব এই ব্যাপারে বিন্দুমাত্র হেলদোল নেই। কিছু বলে বলে মনে হয় না আমার, তো এই বলে বলে নিয়মিতভাবে মানে বললেও, যদি সঠিকভাবে ওদেরকে না বলা হয়, তাহলে ওরা কি আর জোর করে বুঝতে পারে? সেই, হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, একটা আমি যদি বলি, একটা পুজো হয় একটা, আচ্ছা এত বড় একটা একটা জনবহুল এলাকা, সেখানে একটা
মাস্টারের মধ্যে একটা পুজো করা হয়। একদম। সেই পুজোতে কত লোকের সমস্যা হয় তারা বুঝতে পারে না, যে যারা করছেন, আমরা তো পুজো করি একটা, আমি কিন্তু লোকের ক্ষতি করে অসুবিধা করে কিন্তু এই আনন্দ করতে আমরা চাই না। পুজো তো সবাই করতে হবে, ধর্মীয় মানুষ আমরা, হিন্দু মানুষ, পুজো টুজো করা উচিত, করবো আমরা, কিন্তু এমনভাবে করবো যাতে কারোর সমস্যা না হয়, কারোর অসুবিধা না হয়। সেগুলো বোঝাবেন কে, কাজ বোঝাবেন, বলতে গেলে আমরা খারাপ, এই যে বলছি এতে কত সমালোচনা হবে, আমার অনেক সমালোচনা হবে, এটা কোনো অসুবিধা নেই, আমি সমালোচনা করলাম, যা আছে আমি এটা ন্যায্য না, কথা, সত্যি কথা, ন্যায্য সত্যি কথা কথা, বলবেন, তাতে যেটা যেটা অসুবিধা হচ্ছে এটা বলছি, আমি জনগণ মানুষ তুলে দিচ্ছি, এটা কারো খারাপ লাগতো না, কারো ভালো লাগতো। আপনাদের এই যে বিরোধটা বললেন যে মতের অমিল হচ্ছে, রাজ্য নেতৃত্বের ভূমিকা এখানটায় কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করবেন? ওনারা কি ভাবছেন? হ্যাঁ, গুরুত্ব তো 100% গুরুত্ব ওদের নেওয়া উচিত ছিল, বা এখনো উচিত আর কি, কিন্তু তারা কোনোভাবেই গুরুত্ব নেন না আর কি। আমরা বহুবার জানিয়েছি, বহু চিঠি চাপাটি করেছি, এমনকি কলকাতা পর্যন্ত দরবার করেছি গিয়ে, কোনো হেলদোল নেই না, তার। ওনারা কি প্রকৃত চিত্রটা বর্তমানে কি অবস্থা, বিরোধটা নিয়ে, ওই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল জানেন? সবাই জানেন, সবাই জানেন, কেউ জানেন না মনে, প্রত্যেকে জানেন। রামনগরের অবস্থা কি, চোখটা তো সবার রামনগর, কারণ দীঘা, দীঘা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর এখন। আগে বিধানচন্দ্র রায় দীঘার মানুষ ছিল দীঘাটা, এখন আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর দীঘা আর কি। তো দীঘায় পাশে এত ঘটনা, দীঘার সঙ্গে যুক্ত ঘটনা ঘটছে, জানবেন না, সবাই জানছেন এটা, কিন্তু ওরা কিছু করছেন না, হয়তো করবেন কোনোদিন, হয়তো দেখুন এমন সময় করবেন তখন হয়তো আর কিছু নেই, আর শেষ হয়ে যাচ্ছে। কি মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব, মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি যদি হস্তক্ষেপ করেন তাহলে কি বিষয়টা সমাধান হতে পারত? নিশ্চিত, কেন হবে না? যে কোনো সমস্যা হলে আলোচনার মধ্যেও তো সমাধান হয়, আলোচনা ছাড়া তো কোনো সমাধান হয় না, যা চাপিয়ে দিলে কিছু হবে না, কিন্তু আলোচনা টেবিলে বসলে দিচ্ছে সমাধান সূত্র বেরোবে। আর আলোচনার বাইরে এই পক্ষ একটা বলছে, সে পক্ষ আর একটা বলছে, আলোচনা শুরু করছে, তাতে তো সমাধান হবে না, টেবিলে বসলে সমাধানটা হবে। এই এই যে সমাধান হবে বলছেন, এই দুই মেরুর দুই বিধায়ক অখিলগিরি এবং বিধায়ক উত্তম বারিক, ইনাদের যে বিরোধটা, যদি ওপর মহল থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় তাহলে কি এই দুজনের মধ্যে এই বিরোধটা মিটে যেতে না, পারে? এটা এটা আপনি উত্তম বারিকের সঙ্গে অখিলবাবুর সমস্যা কোথায় জানলেন কি? এটা তো নয়। রামনগরের সমস্যা, যে রামনগরের কিছু নেতৃত্বের সঙ্গে অখিলবাবুর সমস্যা, এখানে উত্তম বারিকের কোনো ভূমিকা নেই এখানে। আমরা বিভিন্ন নিউজ আমরা শুনছি। পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি অখিল বাবু আসছেন তাহলে উত্তম বাবু আসছেন না, উত্তম না, বাবু আসছেন ওদের তাহলে ওদের অখিল বিষয়ে বাবু আমি বলতে আসছেন পারবো না। না। কেন আসেন না, যান না, বা এই না, শুধু আমরা যেটা জানি, আমাদের সঙ্গে যে সমস্যা, আমরা যারা ভূমিপুত্র দাবি করছি, আমাদের সঙ্গে অখিলবাবুর সমস্যা, এখানে উত্তম বারিক কোনো ভূমিকা নেই। তো আপনাদের সঙ্গে এই বিধায়ক অখিলগিরি এই যে সমস্যা, এটা উপর মহলের হস্তক্ষেপের ফলে স্বাভাবিক হয়ে যেতে পারে, সমস্যার না, সমাধান। এটা শুনুন, আলোচনা সবসময় যে ফুল হয় বা আমার সফল হয়, এটা ঠিক নয়। তবে আলোচনা, যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে মেটে আর কি, তো এটা যে মিটে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। না, নির্বাচনের সময় দলীয় স্বার্থে ব্যক্তিগত ভিন্নতা ভুলে একসাথে কাজ করা কি আপনাদের পক্ষে সম্ভব? হ্যাঁ, সম্ভব নয় কেন? সম্ভব তো অবশ্যই সম্ভব হওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল করছে, আমরা তার নেতৃত্বে চলি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি, তারা বললে নিশ্চিত করতে হবে আমাদের। আর যদি না হয় তাহলে তো ভোটে এর উপর। না না, আমরা দল করব, মানুষের মনে একটা আলাদা সংশয় তৈরি হয়েছে, যে এই যে লোকগুলো যারা আমাদের সঙ্গে কাজ করছে, আমাদের বিপদ আপদ ভালো মন্দ থাকে, তারা এখন অন্য কথা বলছেন, অন্য সুরে গান গাইছেন, যে অখিলবাবুকে তারা মানতে চাইছেন না। কেন মানতে চাইছেন? সবাই জানে এটা কি হয়েছে। একটা পঞ্চায়েতে গেলে আমরা বুঝতে পারবো যে কেন না না, একটু খুলে বলুন না, কেন অখিল বাবুর প্রতি সমস্যাটা কোথায়, কেন আমি বলি। ক্ষোভ, একটু খুলে বলুন না, আমি তো আমরা বলি জানি।